নমস্কার, আনকাট রাতের গল্পে আমি অমিতাভ আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের আনকাট রাতের গল্প শুরু করব বাঙালি একজন বাঙালির কথা দিয়ে, যে বাঙালির জন্য সবথেকে আবাল বৃদ্ধ বনিতার পরিচিত, যার হাতছানিকে উপেক্ষা করতে পারে না কেউ। সেই একটি বিশেষ খাবার, সকাল হোক, দুপুর হোক, রাত্রে হোক, দিবারাত্র, যখন খুশি সে খাবার দেখলে মানুষের জিভে জল আসে, মনে আসলেও জিভে জল আসে, বলার অপেক্ষা রাখে না। সেই খাবারের সঙ্গে জড়িয়ে আছে এক বাঙালির নাম, হ্যাঁ, ফুচকা। কোথাও তার নাম গোলগাপ্পা, কোথাও বা পানিপুরি। চলুন ফুচকার ইতিহাসটা একবার দেখি। 1930 সাল, মুম্বাইয়ের জুহু বিচ অঞ্চল। সেখানে একজন বাঙালি, তার নাম চন্দ্রমোহন ভট্টাচার্য। তিনি একটি কচুরির দোকান তার ছিল, এবং দোকান দিয়েছিলেন, এবং সেই কচুরির দোকানে তিনি সুজি দিয়ে এক উৎকৃষ্ট, একটু অন্য রকমের কচুরি বিক্রি করতেন। এবং সেই কচুরিটা তিনি বিক্রি করতেন একটা নোনতা জল সহযোগে। এবং তিনি নিজে খেয়ে দেখেছিলেন যে সুজির প্রস্তুত করা কচুরির থেকে ছোট মাপের এই কচুরিটা অনেকটা খাস্তা কচুরি টাইপের দেখতে। এটিতে যদি নুন জল দিয়ে খাওয়া যায়, বা নোনা জল দিয়ে খাওয়া যায়, লবণ জল দিয়ে খাওয়া যায়, সেটি নাকি খেতে অসাধারণ এক অদ্ভুত স্বাদের হয়। এবং এই খবরটা আস্তে আস্তে ছড়াতে শুরু করলো যে চন্দ্রমোহন ভট্টাচার্যর কাছে এক ধরনের কচুরি পাওয়া যায় যেটা পানি দিয়ে খেতে হয়। হ্যাঁ, পুরি। সেই কচুরি বা পুরি আর পানি দিয়ে খাওয়ার কারণবশত চন্দ্রমোহন ভট্টাচার্য আবিষ্কার করে ফেললেন পানিপুরি। নানান জায়গা থেকে মানুষ আসতে লাগলো, আবার কিছু মানুষ আসতে লাগলো এই অসাধারণ যে কাজ সেটি শেখার জন্য। ছাত্রের সংখ্যা বাড়তে লাগলো চন্দ্রমোহন বাবুর। একজন ছাত্র এলেন ইউপি থেকে, নাম রাম সিং। ছাত্র সেখান থেকে শিক্ষকের কাছ থেকে কেরামতি জেনে সেই পুরি আর পানি সেটিকে ইউপিতে নিয়ে গিয়ে শুরু করলেন তার অঞ্চলে তার দোকান। মজার ব্যাপার হলো, এই রাম সিং, একে অনেকে গাপ্পাজি বলে ডাকতেন। হ্যাঁ, এই গাপ্পাজি রাম সিং এবং তার এই জনপ্রিয় পুরি এবং টক জল রীতিমতো সাড়া ফেলে দিল ইউপি জুড়ে, এবং মানুষ তার ওখানে আসতে লাগলো এটি খাওয়ার জন্য, এবং অনেকেই শিখতে শুরু করলো। চন্দ্রমোহন বাবুর সেই ছাত্রের হাত ধরে ইউপি বিহারে শুরু হলো এই নতুন পুরি এবং টক জলের অভিযান। কারণ গাপ্পাজি রাম সিং এটি বিক্রি করতেন, আর তাই এই গোল পুরি অর্থাৎ গোল গাপ্পাতে পরিণত হলো রাম সিং বা গাপ্পাজির কাছে পাওয়া এই ফুচকার অন্য একটি নামে পরিচিতি। এরপর মাগিটা তো আপনারা জানেন, একেবারে মহারাষ্ট্র ঘুরে, ইউপি ঘুরে, বিহার ঘুরে, আজকে সারা ভারতবর্ষে, এমনকি ভারতবর্ষের বাইরেও ফুচকার একটা আলাদা ক্র্যাশ কিন্তু রয়েছে। অর্থাৎ ফুচকা প্রেমী নন এরকম মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু এর পেছনেও জড়িয়ে আছেন একজন বাঙালি, ওই যে বললাম চন্দ্রমোহন ভট্টাচার্য। তিনি না থাকলে ভাবতে পারছেন বিশেষ করে মহিলারা কি অসাধারণ এক স্বাদ থেকে বঞ্চিত হতেন। মহিলা কেন বলবো, ছেলেরাই বা কম যান কিসে। সুযোগ পেলে আমরাও 30-35টা বা 20-25টা চুপিচারে ফুচকা খেয়ে নিতে কখনো ভুল করি না। ফুচকা বারবার বললে জিভেও জল চলে আসে, এর এমনই মহিমা। তাই ফুচকা নিয়ে আর বেশি কথা বলবো না। উদ্দেশ্য ছিল এই ফুচকার জনপ্রিয়তার পেছনে আর এর আবিষ্কারের পেছনে আরও একজন বাঙালি, তাকে পরিচয় করানো। এরপর আপনাদেরকে বলি, সেটা কিন্তু ভালো খবর বা খারাপ খবর তার বাইরে দাঁড়িয়ে একটা নতুন করে চিন্তার খবর। মে মাস চলছে, আর মে মাস মানেই আমাদের কাছে, আমরা জানি এই সময় অস্বস্তিকর গরম, আমাদের আর্দ্রতা বেশি, একেবারে ঘেমে নেই একসার অবস্থা, কোথাও শান্তি নেই। কিন্তু তার মধ্যে আবহাওয়া দপ্তর শোনালো যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকছে 19শে মে নাগাদ। সুখবর। সেই সঙ্গে সঙ্গে দুঃসংবাদ এটাও জানিয়ে রাখলো, একটা সংকেত, যে আমাদের মনে আছে আয়লা যে বছর এসেছিল সেটিও ছিল মে মাস। আয়লা পরবর্তী ফণী
যে বিধ্বংসী ঝড় আছড়ে পড়েছিল সেটাও কিন্তু মে মাস। ফণীর পর এসেছিল আমফান। 400 বছর পর করোনার সময়কালে মানুষ দেখেছিল তার তাণ্ডব। সময়টা ছিল সেই মে মাস। এরপরে আসলো আমফানের পরপর ইয়াস। সমুদ্র উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নদী এলাকায় তার রূপ নতুন করে প্রকাশ করল ইয়াস। সেটাও ছিল মে মাস। এবারও আবহাওয়াবিদরা সংকেত দিয়ে রাখছেন তৈরি হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত। হতে পারে আমফান। ইয়াসের থেকেও আয়লার থেকেও তাণ্ডব বেশি ছড়াতে পারে এই নতুন যে তৈরি হওয়া নিম্নচাপ, যা ঘনীভূত হচ্ছে এবং যার মূল কারণ সমুদ্রের উপরিভাগের জলস্তর অত্যন্ত গরম হয়ে যাওয়া। এবং ইতিমধ্যেই তার নামকরণ হয়ে গিয়েছে। তার নাম দেওয়া হয়েছে রেমাল। এই রেমাল আছড়ে পড়তে পারে এই মে মাসে। 24শে মের পর তার গতি প্রকৃতি আবহাওয়াবিদরা বলতে পারবেন। তো আরও একটা সংকেত ঝড়ের, সেই সঙ্গে সঙ্গে পুরনো তিক্ত অভিজ্ঞতার আর স্মৃতির ঝুলি থেকে একটু একটু করে অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে আমাদের। কিন্তু এখনও পর্যন্ত সুখের খবর এটাই যে এটা এখনও পরিণতি কী হবে সেটা বলার মতো অবস্থায় আসেনি। আশঙ্কা করছে। আবার এই আশঙ্কা এমনও হতে পারে যে আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গের পাশ থেকে অনেকগুলো এরকম ঝড় যা ঘুরে গিয়েছে পরবর্তীকালে। যাই ঘুরুক আর না ঘুরুক, বৃষ্টি হয়ে ঝরে পড়ুক, তাতে মানুষ আনন্দ পাবে। ঝড়ের তাণ্ডব যেন না হয়, সাইক্লোন যেন না হয়, তাহলে যেখানেই আছড়ে পড়বে সেখানকার মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। যাই হোক, আমরা ভালোটাই ভাববো। ভালোটা ভাবাই তো আমাদের কাজ। আজকে যখন আমাদের দেশের বিভিন্ন জিনিস বিদেশের বুকে বাণিজ্য করছে, তার নাম পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে, তার মধ্যে আপনাদের মনে করিয়ে দেবো একটি বিশেষ ব্র্যান্ডের মশলা। হ্যাঁ, ভারতীয় হিসাবে এই গর্ব আমাদের সকলের। আপনারা জানেন যে ভারতীয় অনেক জিনিস বিদেশে আমদানি রপ্তানি হয় এবং সুনামের সঙ্গে সে বিভিন্ন দেশে পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে MDH গুঁড়ো মশলা। একটা লম্বা জার্নি, এবং সেই জার্নি শুরু হয়েছিল পাকিস্তান থেকে। পাকিস্তানে পার্টিশনের সময় সেই দেশ থেকে চলে আসেন, সময়টা সম্ভবত পার্টিশন, যে সময় পার্টিশন হয় সেই সময় পকেটে 1500 টাকা নিয়ে তার সমস্ত কিছু ছেড়ে, সেখানকার ব্যবসা ছেড়ে চলে আসেন ধরমপাল গুলাটি। পকেটে 1500 টাকা এসে উপস্থিত হলেন দিল্লিতে। 1948 সালে দাঁড়িয়ে তিনি করলবাগে সেই সময় থাকেন। তিনি প্রথমে 650 টাকা দিয়ে একটা টাঙ্গা অর্থাৎ ঘোড়ার গাড়ি কিনলেন। বেঁচে থাকার তাগিদে সেই ঘোড়ার গাড়ি দিয়ে জীবিকা নির্বাহ হবে এরকম ভেবেছিলেন, কিন্তু দেখলেন সেই কম্য তার নয়। তাই ঘোড়ার গাড়িটাকে বিক্রি করে দিলেন। ফিরে গেলেন পাকিস্তানে তার যে পুরনো ব্যবসা ছিল সেই ব্যবসায়, এবং তিনি একটু একটু করে ছোট্ট একটা দোকান নিলেন করলবাগে, আর সেখান থেকে শুরু করলেন মশলার ব্যবসা। সেই সময় সাম্বার কিংবা পাওভাজি এর জন্য যে মশলার প্রয়োজন পড়ে, সেই মশলা তৈরি করতে গিয়ে অনেক ধরনের মশলার মিশ্রণ করে রীতিমতো একটা হ্যাপা ছিল। তাই পাওভাজির মশলা এবং সাম্বারের মশলা তখন একসঙ্গে সব কিছু পাওয়া, রেডিমেড বা একেবারে প্রস্তুত করা, এরকম কোনো উপায় ছিল না মানুষের কাছে। নতুন মশলার দোকান করার পর সেই ধরমপাল গুলাটি বানালেন সাম্বার মশলা আর পাওভাজি মশলা। একটু একটু করে মানুষের যেমন রান্নাঘরের সুখ্যাতির সুঘ্রাণ তৈরি হলো, তেমনিভাবে এই ধরমপাল গুলাটির নামও একটু একটু করে বাড়তে শুরু করলো। একটা দোকান থেকে দুটো দোকান, তারপরে তার একটা ফ্যাক্টরি হলো যেখানে তিনি নানান ধরনের মশলা প্রস্তুত করতে থাকলেন। দীর্ঘ এতগুলো বছর, প্রায় 75 বছর সময়কাল, MDH মশলা আজকে ভারতবর্ষের সমস্ত ঘরে ঘরে পরিচিত একটি মশলার নাম। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও তা
পৌঁছে গিয়েছে। এবার যে কথাটা আপনাদের বলি, যে ব্যবসাটা শুরু করার জন্য পার্টিশনের পর পকেটে অবশিষ্ট টাঙ্গা গাড়ি কেনার পর যে টাকাটুকু ছিল সেটা দিয়ে শুরু করেছিলেন ধরমপাল গুলাটি, আজকে সারা ভারতবর্ষের বাইরে অত্যন্ত প্রসিদ্ধ মশলা প্রস্তুতকারক হিসাবে তার নাম। তিনি করে দেখিয়েছেন একটা নতুন ইতিহাস তৈরি। কিন্তু এমডিএইচ কেন তার মশলার নাম? তার কারণ পাকিস্তানে তিনি যখন ছিলেন সেই সময় তার যে মশলার দোকান ছিল তার একটা নাম ছিল, সেই দোকানটার নাম ছিল মহাশিয়ান দি হাড্ডি। মহাশিয়ান দি হাড্ডি এর প্রথম অক্ষরগুলোকে নিয়ে দেখুন, সেই দোকানের নামেই তিনি এই বিখ্যাত জনপ্রিয় ব্র্যান্ডের নাম দিয়েছিলেন এমডিএইচ মশলা। এই ঘটনাটা বললাম কারণ আমরা জানি যে এরকম অনেক কিছু আছে ছোটোখাটো ঘটনা যেগুলো আমাদের কখনো কখনো মনে প্রশ্ন করে আর এটা কবে থেকে শুরু হলো বা এর পেছনে কে আছেন, তাই আজকে এই ঘটনাগুলো বলা। এরপর কিন্তু আমি যেখানে চলে যাব সেখানে কয়েকদিন আগে গুরুদেবের, কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ জন্মবার্ষিকী পালিত হয়েছে সারা পৃথিবী জুড়ে। একটা মানুষ, যে মানুষটি সভ্যতার থেকে, সংস্কৃতির থেকে 1000 বছর বা তারও বেশি আধুনিক এগিয়ে থাকা একটা মানুষ, নানানভাবে সেটি তিনি প্রমাণ করেছেন। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলি, হয়তো এটা অনেকে খেয়াল করেননি, ভারতীয় চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসঙ্গীতকে ব্যবহার করেছেন বহু পরিচালক। রবীন্দ্রনাথের গান আজকে এতগুলো বছর পরে সমান জনপ্রিয়, 100 বছর অতিক্রান্ত তার বহু গানের, কিন্তু সেই গান আজও আমাদের ভরায় মনোপ্রাণ। কি এক অদ্ভুত সৃষ্টি! যে সময়ে যে কালে দাঁড়িয়ে শুনবেন মনে হবে যেন সেই সময়ের জন্যই গানটি লেখা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সংস্কৃতি থেকে 1000 বছর এগিয়ে থাকা একটা মানুষ। কিন্তু শুধু রবীন্দ্রসঙ্গীত কেন বলবো, রবীন্দ্রনাথের গান ছাড়াও তিনি বিখ্যাত পরিচালকদের জীবনে বিভিন্ন সিনেমার মধ্যে তার গান প্রবাহিত করেছেন, তাদেরকে প্রভাবিত করেছেন, তারা অনুপ্রাণিত হয়েছেন তার গান থেকে এবং তৈরি করেছেন অসংখ্য হিট গান। সেই অজানা রবীন্দ্রনাথ ঠাকুরকেই আপনাদের সামনে এবার তুলে ধরব কিছুটা। যেমন ধরুন 1962 সালে একটা সিনেমা তৈরি হয়েছিল, সিনেমাটির নাম মা বেটা। সিনেমাটিতে দেখা গিয়েছিল নিরূপা রায় অভিনেত্রী, তার লিপে গান করেছিলেন লতাজি অর্থাৎ প্রয়াত লতা মঙ্গেশকরজি, আর গানটি ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায়। গানটি ছিল মন মেরা উড়তা যায়, 1962 মা বেটা সিনেমার গান। আপনারা অনেকেই জানেন না, এই মন মেরা উড়তা যায় এই গানটা লতাজি গেয়েছিলেন। সঙ্গীত পরিচালক হেমন্তবাবু কিন্তু এই গানটি অনুপ্রাণিত হয়ে সঙ্গীত সৃষ্টি করেছিলেন যে গানটি থেকে, সেটি রবি ঠাকুরের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, মন মোর মেঘের সঙ্গী। মন মোর মেঘের সঙ্গী এই গানটার আদলে তৈরি হয়েছিল 1962 সালে। সেই গানের অনুকরণে বা অনুপ্রাণিত হয়ে মন মেরা উড়তা যায় গানটা একবার পারলে শুনবেন, হয়তো মিল খুঁজে পাবেন। এরপর আসি একটা বিখ্যাত সিনেমা, যে সিনেমাটা তৈরি হয়েছিল ঋষিকেশ মুখোপাধ্যায়ের, তৈরি করেছিলেন সিনেমাটা অমিতাভ আর জয়া বচ্চনকে নিয়ে। সিনেমাটি সম্পর্কে অনেকে বলেন যে 1973 সালে উত্তম সুপ্রিয়া অভিনীত বিলম্বিত লয় সিনেমা থেকে এই সিনেমাটি তৈরি হয়েছিল, যে সিনেমার নাম অভিমান। এই অভিমান সিনেমার সঙ্গে জড়িয়ে আছে নানান ঘটনা। যারা সিনেমার সমালোচক তাদের মধ্যে বিখ্যাত কিছু মানুষ কেউ কেউ বলেছিলেন যে এই সিনেমাটির ঘটনা পণ্ডিত রবিশঙ্কর এবং তার স্ত্রী অন্নপূর্ণা দেবী, তাদের যে শিল্পী জীবনের টানাপোড়েন সেটাকেই নাকি তুলে ধরা হয়েছিল এই গল্পে। আবার অনেকে বলেন রুমা গুহ ঠাকুরতা এবং কিশোর কুমারের দুই শিল্পীর ইগো এবং তাদের সাংসারিক জীবনের যে বিচ্ছেদ, এই ইগোকে কেন্দ্র করে বা টানাপোড়েন,
সেটাকেই অবলম্বন করে নাকি ঋষিকেশ মুখোপাধ্যায় বানিয়েছিলেন অভিমান। কিন্তু আমাদের আলোচনার বিষয়টা অন্য। এই অসাধারণ একটি সিনেমা, যে সিনেমাতে একটি গান ছিল, এবং সেই গানটি আপনারা সবাই জানেন, অত্যন্ত বিখ্যাত গান, তেরে মেরে মিলন কি ইয়ে রহে না, তেরে মেরে মিলন কি ইয়ে রহে না। এই অসাধারণ কিশোর কুমারের কণ্ঠে এই গানটি। আর এই গানটি ইন্সপায়ার্ড হয়ে যে গান থেকে নেওয়া হয়েছিল, ঋষিকেশ মুখোপাধ্যায় যে গান থেকে নিয়েছিলেন, সেটিও বিখ্যাত একটি রবীন্দ্রসঙ্গীত, যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি। অত্যন্ত বিখ্যাত, জনপ্রিয়, অত্যন্ত পরিচিত রবীন্দ্রসঙ্গীত, এবং সেই গানকে অবলম্বন করে হিট হয়েছিল, সুপার ডুপার হিট হয়েছিল অভিমানের এই গানটি, তেরে মেরে মিলন কি ইয়ে রহে না। শুধু কি তাই, 1991 সাল, অমিতাভ বচ্চন একটু ব্যাকফুটে, বিগ বির ছবি করছে একের পর এক ফ্লপ। সেই সময় রাকেশ কুমার পরিচালক, রাকেশ কুমার তিনি রাজেশ রোশনকে সঙ্গে নিয়ে, সঙ্গীত পরিচালক রাজেশ রোশনকে নিয়ে বিগ বিকে দিলেন একটা ব্রেক। ফ্লপ থেকে ঘুরে দাঁড়ালেন বিগ বি। সিনেমার নাম ইয়ারানা। হ্যাঁ, এই সিনেমাটা অমিতাভ বচ্চনের পড়ে যাওয়া বাজারকে ওঠাতে একটা বিরাট ভূমিকা তৈরি করেছিল। তার আগে ক্রমাগত ফ্লপ চলচ্চিত্র হচ্ছে, সেই অর্থে অমিতাভ একটু ব্যাকফুটে ছিলেন। রাকেশ কুমার পরিচালক এবং সেই সঙ্গে রাজেশ রোশনরা আলোচনা করলেন যে ইয়ারানা ছবিতে এমন নতুন কিছু গানের একটা ধরন তারা নিয়ে আসবেন, যে গান মানুষকে মন্ত্রমুগ্ধ করবে। ঠিক তাই, কিশোর কুমারের কণ্ঠে আর অমিতাভ বচ্চনের লিপে, মনে আছে, ছুকর মেরে মন কো, মনে পড়ছে, কিয়া তূনে ক্যা ইশারা। হ্যাঁ, এই বিখ্যাত গানটি যে গানকে অনুপ্রাণিত করে এই সিনেমাটিতে ব্যবহার হয়েছিল ইয়ারানাতে, সেই গানটা হলো তোমার হলো শুরু আমার হলো সারা। এই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত 100 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে এই গানগুলো লেখা, আজও সমান আধুনিক এমন একজন গীতিকার দেখান, সুরকার দেখান পৃথিবীর বুকে, যার গান আজকের দিনে যেমন 100 বছর আগেও ব্যবহৃত হয়েছে, 50 বছর আগেও চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে, তার গান এখনও সমান আধুনিক, আজকের দিনেও ব্যবহার হচ্ছে। তার কারণ শুধু 1991 কেন, এরপর চলে আসুন বিদ্যা বালনের ডেবিউ ফিল্ম 2005-এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পরিণীতা। মনে পড়ছে সেই অসাধারণ গানটা, যে গানটি নেওয়া হয়েছিল সম্ভবত কাল মৃগয়া কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই কাব্যগ্রন্থ কাল মৃগয়া থেকে নেওয়া হয়েছিল, যে গানটি, হিন্দি গানটি ছিল পিউ বলে পিয়া বলে তারারা তারারা। এই ধরনের সুর, আমি গায়ক নই, আমি জাস্ট আপনাদেরকে সংযোগ তৈরি করার চেষ্টা করছি। সেই গানটি গ্রহণ করা হয়েছিল, যে গানটি থেকে, যে গানটি ইন্সপায়ার্ড বা অনুপ্রাণিত করেছিল, এই প্রদীপ সরকার ছিলেন পরিচালক, তাকে, সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটা বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত, ফুলে ফুলে ঢোলে ঢোলে। মনে পড়ছে? এই রকমভাবে কত কালজয়ী গান আজকের দিনেও সমানভাবে ব্যবহার হয়েছে। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও রবীন্দ্রনাথের গান, সেই গান ইন্সপায়ার্ড করেছে, অনুপ্রেরণা দিয়েছে বহু আজকের মধ্য গগনে থাকা বিখ্যাত পরিচালকদের। যেমন ধরুন না, আজকের দিনে দাঁড়িয়েও সেই গানটি 1905 সালে ভারতবর্ষের স্বদেশী আন্দোলন, যেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কলম ধরেছেন, তিনি লিখছেন দেশাত্মবোধক সেই গান রবীন্দ্রসঙ্গীতের মধ্যে থেকে, এবং সেখানে নতুন করে সেই গানে অনুপ্রাণিত হচ্ছে মানুষ, বিপ্লবীরা। যে গানটিকে 22টা দেশাত্মবোধক স্বদেশী গানের মধ্যে রাখা হয়,
সেই 1905 সালে তৈরি হওয়া গান গাইছেন অমিতাভ বচ্চন। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে। সিনেমার নাম কাহানি। কাহানিতে মনে করে দেখুন, বিদ্যা বালান অভিনীত কাহানিতে অমিতাভ বচ্চনের ব্যারিটোন কণ্ঠে রবীন্দ্রনাথের 1905 সালে করা সেই গান, লেখা সেই গান আজ 2000 শতাব্দীতে পৌঁছে গিয়েও, একবিংশ শতাব্দীতে পৌঁছে গিয়েও সমানভাবে গুরুত্বপূর্ণ। যদি তোর ডাক শুনে কেউ না আসে, নচিকেতা চক্রবর্তী বলেছিলেন তবে নাকি একলা চলতে হয়, আর রবি ঠাকুর বলেছিলেন তবে একলা চলো রে। একলা চলার জন্য যারা পাশে কাউকে পান না, তাদের মনোবল বাড়াতে এই গানটা একাই 1000 জনের কাজ করে। এর নাম রবি ঠাকুর। যে গানগুলো বললাম আপনারা মিলিয়ে দেখবেন, 100 বছর পর, 100 বছর আগে লেখা একটা গান আজও সমানভাবে জনপ্রিয়, এবং সেটা সাধারণ সিনেমা নয়, বিখ্যাত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, সেরা অভিনেতা অভিনেত্রী, সেরা পরিচালকরা তার গানের অনুপ্রেরণায় তৈরি করছেন গান। আজও রবীন্দ্রনাথ ঠিক এতটাই প্রাসঙ্গিক। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যারা শোনে না, যারা পড়ে না, সেই সমস্ত জেনারেশনকে বলছি, রবি ঠাকুর আপনাদের আমাদের থেকে 1000 বছর বা তারও বেশি বছর এগিয়ে থাকা একজন সম্পূর্ণ সংস্কৃতির একটা সম্পূর্ণ প্রতিষ্ঠান। তার বিকল্প নেই, আর কোনোদিন হবেও না। অসংখ্য শ্রদ্ধা, শত সহস্র কোটি প্রণাম বাঙালির এই দ্বৈপায়নকে, প্রণাম জানাই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে। তার কারণ তিনি 15 জন সন্তানের জন্ম দিয়েছিলেন, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর 14তম সন্তান। তিনি যদি এই 14তম সন্তানের জনক না হতেন, তাহলে পৃথিবীর সংস্কৃতি অসম্পূর্ণ থেকে যেত। যাই হোক, বাংলা নিয়ে যখন কথা বলছি, আনকাট রাতের গল্প, এরকম প্রথমেই ক্ষমা চেয়ে নিই, আরও একবার ক্ষমা চেয়ে নিই যে আমি একটা ধৃষ্টতা করেছি, মানে অপরাধ করেছি। সেটা রবীন্দ্রনাথের গান বা ওই বিখ্যাত গানগুলো আমার কর্কট এবং অত্যন্ত বেসুরো গলায় 2-1টা লাইন আমার মতো করে চিৎকার করে যেটা করেছি, তাতে যদি শব্দ দূষণ হয়ে থাকে ক্ষমা করে দেবেন। কারণ বাথরুমেও তো সবাই গান গায়, ওটা বেরিয়ে যায়, বুঝেছেন না, বাঙালি বেরিয়ে যাওয়া অপরাধ, ক্ষমা চেয়ে নেব। এবার আনকাট রাতের গল্প শেষ করব। শেষ করার আগে শুধু মনে করিয়ে দেবো, একটা সময় বাঙালিরা একটা কথা বলতো, এবং আজকের দিনে সেই কথাগুলো হয়তো খুব কম ব্যবহার হয়, কিন্তু সত্যি কি জানেন প্রহর এই কথাটার মানে কি? কিংবা এই যে আমরা বলি না আটপৌরে জীবনযাত্রা, আটপৌরে এই কথাটা বদলে মহিলাদের মাথায় সবার আগে আসে আটপৌরে শাড়ি। আটপৌরে কেন বলা হয়? প্রহর কেন বলা হয়? প্রশ্ন আসে মনে। এটা ব্যবহার হয়েছে না বাংলাতে, অত্যন্ত ব্যবহার হওয়া শব্দ। দেখুন, একটা সময় ছিল যখন এই 24 ঘন্টাকে আমরা প্রহরে ভাগ করতাম। হ্যাঁ, তখন ঘন্টা হিসেবে নয়, প্রহর হিসাবে বাঙালি সারা দিনটাকে ভাগ করত। দিনের বেলায় 4 প্রহর, রাতের বেলায় 4 প্রহর, এবং প্রত্যেকটা প্রহরের আলাদা করে নাম ছিল। এই 3 ঘন্টা পর পর এক একটা প্রহর, আর তার এক একটা নাম, এবং এই 3 ঘন্টা পর পর ঘন্টা বাজানো হতো। তার মানে একটা প্রহর শেষ হলো। এই 3 ঘন্টা পর পর যারা ঘন্টা বাজিয়ে মানুষকে সচেতন করতেন বা সজাগ করতেন, তাদেরকে বলা হতো প্রহরী। দরজার রক্ষক বা দ্বার রক্ষককে নয়, যারা ঘন্টা বাজিয়ে এই প্রহরকে জানাতেন তাদেরকে বলা হতো প্রহরী। এবার অষ্টপ্রহর কথাটির মানে হচ্ছে 8টা প্রহর। এই অষ্টপ্রহরের 8টা প্রহর, যা 3 ঘন্টা পর পর, আর 8টা প্রহরকে যদি 3 দিয়ে গুণ করেন তাহলে একটা দিন পেয়ে যাবেন 24 ঘন্টা। আজকের বাঙালি এই প্রজন্ম তো এগুলো জানে না, সেই জন্য বলছি এই প্রহরগুলোকে খুব সুন্দর নামে ভাগ করাও থাকতো। যেমন ধরুন, প্রথম প্রহর হচ্ছে প্রভাত, সময় ভোর 3টে থেকে 9টা, ক্ষমা করবেন, সকাল 6টা থেকে 9টা।
ভোর না। প্রথম প্রহর হচ্ছে সকাল 6টা থেকে 9টা, তাকে বলা হতো প্রভাত। দ্বিতীয় প্রহর হলো পূর্বাহ্ন। পূর্বাহ্নের সময় হচ্ছে 9টা থেকে 12টা। পূর্বাহ্নের পরে হচ্ছে তৃতীয় প্রহর, যাকে বলা হয় মধ্যাহ্ন। মধ্যাহ্নের সময় হচ্ছে 12টা থেকে 3টে। মধ্যাহ্নের পর চতুর্থ প্রহর হচ্ছে অপরাহ্ন, যার সময়কাল হচ্ছে 3টে থেকে 6টা। এই যে চতুর্থ প্রহর, এটা হচ্ছে দিন। এরপর আমরা সময় পরিবর্তন হচ্ছে, কারণ 6টার পরে সন্ধে নামছে। তখন পঞ্চম প্রহর, সেটিকে বলা হচ্ছে সায়াহ্ন। আমরা বলি না জীবন সায়াহ্নে, সেই সায়াহ্ন, সেটা সময়কাল হচ্ছে 6টা থেকে 9টা। ষষ্ঠ প্রহর হচ্ছে প্রদোষ। এই প্রহরের সময়কাল হচ্ছে রাত্রি 9টা থেকে রাত্রি 12টা। সপ্তম প্রহর হচ্ছে নিশীথ, যার সময়কাল 12টা থেকে রাত 3টে। অষ্টম প্রহর হচ্ছে প্রত্যুষ বা ভোর, যার সময়কাল হচ্ছে ভোর 3টে থেকে 6টা। এইভাবে ভাগ করা হয়েছিল আমাদের 8টা প্রহরকে। দিনের বেলায় 4টে প্রহর, রাত্রেবেলায় 4টে প্রহর। প্রহরী কথার অর্থটা অনেকে হয়তো দারোয়ান, দ্বাররক্ষক বা দারোয়ান বা অন্য কিছু সিকিউরিটি, এদেরকে প্রহরী বলবেন। পাহারা দেওয়াতে প্রহরী হয় না। প্রহর অনুযায়ী যারা ঘণ্টা বাজাতেন, তাদের থেকে শুরু হয়েছে প্রহরী কথাটির প্রচলন। তারা প্রহরী নামে তাদের ডাকা হতো। এবার বলি যে প্রথম প্রহরে এই ক্ষমা করবেন, বিষয়টা হচ্ছে রাত থেকে সন্ধ্যে থেকে যে 4 প্রহর, এই 4 প্রহর নিয়ে একটা শ্লোক তৈরি হয়েছিল, জানেন তো? এই মনে পড়ে গেল হঠাৎ করে যে সন্ধ্যের পর থেকে যে 4টি প্রহর, সেই 4টি প্রহর নিয়ে রীতিমতো একটা ছড়া প্রচলিত ছিল বাংলায়। প্রথম প্রহরে জাগে সবাই, বা প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী। প্রথম প্রহরে জাগে সবাই, দ্বিতীয় প্রহরে জাগে ভোগী। দ্বিতীয় প্রহর মানে বুঝতে পারছেন? দ্বিতীয় প্রহর মানে আপনারা দেখে নিন, দ্বিতীয় প্রহর মানে হচ্ছে 9টা থেকে 12টা। হ্যাঁ, মানে বিকেলের পর থেকে, সন্ধ্যে থেকে দ্বিতীয় প্রহর। দ্বিতীয় প্রহরে হচ্ছে সময়টা 9টা থেকে 12টা। এই ছড়াটা হচ্ছে প্রথম প্রহরে জাগে সবাই, দ্বিতীয় প্রহরে জাগে ভোগী, তৃতীয় প্রহরে জাগে তস্কর বা চোর। তৃতীয় প্রহরে জাগে তস্কর বা চোর, চতুর্থ প্রহরে যোগী। অর্থাৎ রাত 12টা থেকে 3টে সবাই ঘুমায়, তখন শুধু চোর জেগে থাকে। আর যারা 3টে থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠেন, সকাল যাদের শুরু হয়, তারা যোগী পুরুষ, অর্থাৎ তারা শরীরে সুস্থতা পান। এইভাবে বাংলার এই প্রহরকে ভাগ করে ছড়া তৈরি হয়েছিল। এবার আমরা একটা কথা ব্যবহার করি, দ্বীপ প্রহর। দেখবেন অনেক জায়গায় বাংলা বলা হয় দ্বীপ প্রহর। দ্বীপ প্রহর মানে দ্বিতীয় প্রহর, অর্থাৎ দিনের বেলায় দ্বিতীয় প্রহর, আবার রাত্রেবেলারও দ্বিতীয় প্রহরকে বলা হয় দ্বীপ প্রহর। যার জন্য দ্বিতীয় প্রহর মানে হচ্ছে 12টা, যে 12টায় শেষ হচ্ছে। রাত 12টাতেও দ্বীপ প্রহর মানে দ্বিতীয় প্রহর শেষ হচ্ছে 12টায়। দুপুর 12টাতেও দ্বীপ প্রহর শেষ হচ্ছে দিনের বেলার যে আমাদের প্রহর। সেই জন্য দুটো শব্দ প্রচলিত আছে বাংলায়, একটা হচ্ছে রাত দুপুর মানে 12টা, আর দিন দুপুর। বলে না দিন দুপুরে ডাকাতি, রাত দুপুরে বোমাতঙ্ক, এরকম বিভিন্ন ঘটনা যে আমরা বলি শব্দ ব্যবহার, এটা হচ্ছে দ্বীপ প্রহর মানে 12টা যেখানে শেষ হচ্ছে। অর্থাৎ দ্বীপ প্রহর রাতেও আছে, দিনেও আছে। রাত 12টা আর দিন 12টা, সেখান থেকেই জন্ম রাত দুপুর আর দিন দুপুর। শেষ করব একদম, শুধু শেষে বলবো আটপৌরি। এই 8টা প্রহরকে কেন্দ্র করেই আটপৌরি কথাটি প্রচলন, এবং তার থেকেই 8 পরে শাড়ি যা মহিলারা পরেন, অর্থাৎ 8টা প্রহর সারাদিন পরে থাকা যায় এমন স্বাচ্ছন্দ্যদায়ক কাপড়কে বলা হতো 8 পরে শাড়ি। 8 পরে জীবনযাত্রাও তাই। তাহলে বাংলার একটু একটু করে অনেকগুলো অজানা জানিয়ে নিলাম। আগামী দিন ফিরব আরও বেশ কিছু বাংলার অজানা জিনিস আপনাদের জানাতে, অর্থাৎ নতুন করে জানো। ততক্ষণের জন্য এগুলো নিয়ে ভাবুন। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন।
দেখা হচ্ছে পরের এপিসোডে আনকাট রাতের গল্প।